আসসালামু আলাইকুম দর্শক, সি ভিশনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের এই স্টুডিওতে এমন একজন ব্যক্তি আছেন যার নিউজ হয়তো আপনারা ইতিপূর্বে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তিনি আজকে আমাদের এখানে উপস্থিত আছেন। প্রথমে আমরা তার পরিচয়টি জানব এবং তিনি একটি রোগের সাথে দীর্ঘদিন যাবৎ যুদ্ধ করে আসছেন এবং সেই রোগটি সম্পর্কেও আমরা আজকে জানবো। আসসালামু আলাইকুম, আপনার নামটি আগে বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইসমাইল হোসেন তারে। কী করেন? আমি একজন স্টুডেন্ট। কিসে পড়ছেন? আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারে রানিং ম্যানেজমেন্ট শাখায়। কোন বিশ্ববিদ্যালয়ে? ওয়াইশ বুরিচর শেখ মোহাম্মদ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আমরা জানতে পেরেছি আপনি একটি রোগের সাথে দীর্ঘ বছর যাবৎ যুদ্ধ করছেন। সেই রোগটি আসলে কি, একটু আমাদেরকে বিস্তারিত বলুন। আমার রোগটার নাম হচ্ছে হজকিন লিম্ফোমা। এটা হচ্ছে এক ধরনের ব্লাড ক্যান্সার। বর্তমানে আমার ক্যান্সারটা হচ্ছে যে 4th স্টেজে আছে, যেটাকে আমরা লাস্ট স্টেজ বলি। তো এটি আসলে কখন হয়েছিল এবং কিভাবে ধরা পড়েছিল, যদি আরেকটু বলতেন আর কি, মানে পিছনের কথাটা। 2018 সালে প্রথম আমার ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে আমাদের বিভিন্ন রকমের ট্রিটমেন্ট চলে। আমরা কেমোথেরাপি দিয়ে কিছুদিন সুস্থ ছিলাম, কিন্তু 2021 সালে ক্যান্সারটা আবার ব্যাক করে। বর্তমানে ডাক্তারদের মতে যেহেতু এই ক্যান্সারটার একটা হ্যাবিট হচ্ছে যে বারবার চলে আসা, যেহেতু এক ধরনের ব্লাড ক্যান্সার, তো এটার মানে উন্নত চিকিৎসা বলতে যেটা বুঝে সেটা হচ্ছে যে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট। তো ডাক্তার আমাদেরকে মানে শেষবার যেটা বলছে যে আমার বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, আর ওটার জন্য প্রায় 30 লক্ষ টাকার প্রয়োজন। এটি মানে আপনি কোন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, কোন ডাক্তারের কাছ থেকে নিয়মিত দেখাচ্ছেন যদি? আমি বর্তমানে আসগর আলী হসপিটালে ডক্টর দিলশাদ জাহান রুমা ম্যাডামের আন্ডারে ট্রিটমেন্ট নিচ্ছি। গত ফেব্রুয়ারিতে আমি ম্যামের ট্রিটমেন্টে যাই, মানে চেক আপে যাই। তখন ম্যাম আমার রিপোর্ট দেখে বলে যে যেহেতু আমার ক্যান্সার এখন অ্যাডভান্স লেভেলে চলে গেছে, তো ম্যামের ভাষ্যমতে যে এখন শুধু কেমোথেরাপিতে আমার কাজ করবে না, হয়তো কেমোথেরাপি দিলে 6-7 মাস পর আবার ক্যান্সারটা চলে আসতে পারে। তো উনি আমাদেরকে বলছে যে আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যে আমরা যে কোনো উপায়ে টাকাটা ম্যানেজ করে বোন মেরো ট্রান্সপ্ল্যান্টটা করতে। এই জন্য ওরা হয়তো আমাদেরকে উন্নত যে কেমোথেরাপির থেকে পাওয়ারফুল যেটারে বলে ইমোনোথেরাপি দিবে। এরপর যখন আমার ক্যান্সারটা মানে চলে যাবে, ওইখানে যখন টেস্ট করে দেখবে যে হয়তো আর ক্যান্সারটা নাই, রেমিশনে চলে আসবো, এরপর ওরা বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করবে। আপনি এই যে বললেন বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট, এটা করলে কি আপনি মানে চিরস্থায়ী সুস্থ হয়ে যাবেন? সুস্থতা তো হচ্ছে যে আল্লাহর হাতে, কিন্তু মানে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হচ্ছে যে মানে ক্যান্সারের শেষ ট্রিটমেন্ট হচ্ছে যে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট। আর এটা করলে 90% সুস্থ হওয়ার চান্স আছে। তো ডাক্তাররা আমাদেরকে এটাই বলছে, আর বাকিটা তো আল্লাহর ইচ্ছা। এটা চিকিৎসাটা কি বাংলাদেশে হবে না দেশের বাইরে যেতে হবে? আসগর আলী হসপিটালে বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট আছে, কিন্তু আমাদের চেষ্টা যেহেতু এত টাকা দিয়ে আমরা ট্রিটমেন্টটা করব, যদি সম্ভব হয় আমরা বাহিরেই করার চেষ্টা করব। আমরা ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করতেছি, আমাদের পাসপোর্ট ভিসা মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি একটু জানতে চাচ্ছি, যদি বাংলাদেশে চিকিৎসাটা করা হয় তাহলে কীরকম খরচ পড়বে, আর যদি দেশের বাহিরে করতে চান তাহলে কীরকম কস্টিংটা যাবে, একটু যদি বলতেন। দেশের মধ্যে যে আমি যে ডক্টরকে দেখাচ্ছি দিলশাদ জাহান রুমা ম্যাডাম, উনি যে ইমোনোথেরাপি বলছে আমাকে 3 সাইকেল ইমোনোথেরাপিতে বলছে প্রায় 7 লক্ষ টাকা যাবে। এটা দিয়ে যখন ক্যান্সারটা চলে যাবে, রিমিশনে আসবো, তখন আমার বোন মেরো করতে হবে। ওটা আমার বোন মেরোটা হচ্ছে যে অ্যালোজেনিক বোন মেরো, এর জন্য একজন ডোনারও লাগবে আমার। তো এটা পুরোটা বোন মেরোর প্রসেসের জন্য প্রায় 22 থেকে 23 লক্ষ টাকা লাগবে। আর কেমোথেরাপি সহ মিলে উনি আমাকে মানে 30 লক্ষ টাকাটা ম্যামই বলছে যে আনুমানিক 30 লক্ষ টাকা ধরে রাখো। আর যদি দেশের বাহিরে করেন? দেশের বাহিরেরটা আমি এখনও শিওর জানি না, হয়তো এর থেকে কিছুটা বেশি লাগবে। কিন্তু আমাদের ইচ্ছা হচ্ছে যদি আমরা মানে এত টাকা দিয়ে একটা ট্রিটমেন্ট করাবো, শতভাগ মানে কি আমরা একটা কি চাই যে সিউরিটি চাই যে টাকাগুলো যাতে মানে ওয়েস্ট না হয়। আপনি লেখাপড়ার পাশাপাশি আর কি করেন, অর্থাৎ আমি যাচ্ছি কোনো জব বা পার্ট টাইম জব কোনো কিছু করছেন কিনা বর্তমানে? আমি টিউশন করাইতাম, 2টা টিউশন পড়াইতাম, আর কলেজে যাইতাম, এটাই। এছাড়া আর কিছু করতাম না। পরিবারে আপনার কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে, 2 বোন আছে। আয়ের উৎস বলতে কি আপনি? আয়ের উৎস বলতে আমি, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না। আর আমার আব্বুর পেনশনের টাকা পাই কিছু টাকা, যেটা দিয়ে আমরা কোনো রকমে আমি আর আম্মু চলি আমরা। তো এখন আসলে ট্রিটমেন্ট করার জন্য আপনার আসলে প্রস্তুতিটা কীরকম, কতটুকু জোগাড় হয়েছে বা কতটুকু বাকি? ট্রিটমেন্টের জন্য প্রায় আমাদের ফ্রেন্ডরা কালেকশন করে, রোজার থেকে আমরা কালেকশন শুরু করি। রোজায় অনলাইন, ফেসবুক বিভিন্ন মাধ্যমে আমরা প্রায় 6 লক্ষ টাকার উপরে কালেকশন করতে সক্ষম হয়েছি। এছাড়াও আমাদের ফ্রেন্ডরা প্রতি সপ্তাহে 3 দিন 4 দিন ফিল্ড কালেকশন করতেছে। শুক্রবার আমরা মসজিদ থেকে টাকা তুলতেছি। এছাড়াও পরিচিত যারা সামর্থ্য আছে আমরা তাদের থেকে সাহায্য চাচ্ছি বা অনুদান, যে যেভাবে পারতেছে আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত আমরা প্রায় 10 লক্ষ টাকা, আজকে মানে হিসাব করে দেখলাম যে আমাদের 10 লক্ষ টাকা অনুদান উঠছে।
এখনও প্রায় 20 লক্ষ টাকা শর্ট আছে। আর আমার ভিসার মেয়াদ হচ্ছে যে 23 তারিখ যদি আমি ভিসা পাই, আমার অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে 27 তারিখ। আমরা হয়তো 25 তারিখে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আর বাকি টাকার এখনও আমাদের কোনো মানে হদিশ নাই। আমাদের ফ্রেন্ডরা চেষ্টা করে যাচ্ছে, আমরা চেষ্টা করছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি যে কোনো না কোনো মাধ্যমে কোনো উসিলাই ম্যানেজ হয়ে যাবে, এটাই আশা। আর বাকিটা এখনও জানি না কি হয়। মানে আমাদের এই সি ভিশন স্টুডিওতে কেন এসেছেন বা এখানে এসে আপনারা আসলে কি বলতে চাচ্ছেন? এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে এতগুলো টাকা, 30 লক্ষ টাকা, এটা মানে আমাদের পরিবারের অবস্থা ওইরকম না। আমার বাবা নাই, মানে আমার আম্মুর পক্ষে এতগুলো টাকা সম্ভব না। আমার ফ্রেন্ডরা অনেক চেষ্টা করতেছে, 2 মাস কষ্ট করে আমরা শুধু 10 লাখ টাকা তুলছি। মানে আমরা যেভাবে টাকাটা তুলতেছি এরকম করলে আদৌ 6 মাসে আমরা এই টাকাটা জোগাড় করতে পারবো কিনা আমরা জানি না। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজের বিত্তবান, চট্টগ্রামে যারা শিল্পপতি আছে, যাদের সামর্থ্য আছে, বিভিন্ন যারা উচ্চ ক্লাসের মানুষ আছে, তারা চাইলে আমাদেরকে সাহায্য করতে পারে। মানে ছোট ছোট দান থেকেই হয়তো কি বড় কিছু হইতে পারে। এই যে আমাদের 10 লক্ষ টাকাটাও প্রায় এরকম করেই উঠছে 2 মাসে। কারো যদি দয়া হয়, যেহেতু আমার বয়স কম, এখনও হয়তো অনেক সম্ভাবনা আছে জীবনের, যদি তাদের দয়া মায়া হয়, তারা যদি একটু আমার জন্য সাহায্য করে, কেউ এগিয়ে আসে, অল্প অল্প করে সাহায্য করলেও কি একটা বড় অ্যামাউন্ট হবে। ইনশাল্লাহ আশা রাখতেছি যে কি যে আমার ট্রিটমেন্টটা হয়ে যাবে। সবসময় আল্লাহর উপর আমি ভরসা রাখি যে কি ভালো কিছুই হবে। দর্শক শুনলেন তারেকের জীবনের গল্প। আসলে সে দীর্ঘদিন যাবৎ মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন এবং বর্তমানে তার ক্যান্সারের যে স্টেজ আমরা বলি সেটি কিন্তু একদম লাস্ট স্টেজে তিনি চলে এসেছেন, অর্থাৎ খুবই ভয়াবহ একটি অবস্থা। তবে চাইলে আশার আলো জেগে উঠতে পারে এবং সেই আশার আলো জোগানোর জন্য আপনারা যেটি করতে পারে সেটি হচ্ছে তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। একমাত্র আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, দোয়াই পারে তারেককে তার জীবনে আবার ফিরে আসতে, বাকিটা আল্লাহর উপরে। আর এই হচ্ছে তার মেডিকেলের বিভিন্ন টেস্টের রিপোর্ট যা আমার হাতে আছে। এখানে যেটি তিনি বলেন, আপনারা নিজেরাও শুনলেন যে যত দ্রুত সম্ভব তাকে এই চিকিৎসাটা নিতে হবে এবং এই চিকিৎসাটার ফলে কিন্তু তার যে ক্যান্সারটি সেটি কিন্তু চিকিৎসার ফলে ভালো হওয়ার মতো ডাক্তাররা তা বলেছেন এবং সে চাচ্ছে যে ইন্ডিয়া গিয়ে চিকিৎসাটা করার জন্য। তো আমি সবসময় যে কথাটি বলি যে আমাদের এই 18 কোটি জনসংখ্যার দেশে আমরা যদি 18 কোটি মানুষ 1 টাকা করেও দিই তাহলে কিন্তু 18 কোটি টাকা, অর্থাৎ এই টাকাটা কিন্তু তার চিকিৎসা খরচ হয়ে আরও বেঁচে যাবে, অর্থাৎ সে জীবন যুদ্ধে আবারও ফিরে আসতে পারবে। তাই আসুন দর্শক আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিই, তারেক আমাদের মাঝে আবারও ফিরে আসুক, হাসি মুখে কথা বলুক এবং তার পরিবারের হাল ধরুক। আর আরেকটি কথা, আপনারা হয়তো অনেকে যারা ভাবেন যে আসলে টাকা পয়সা দেওয়াটা খুবই কষ্টকর, সম্ভব না আপনাদের পক্ষে, অন্তত এতটুকু করুন যে আমাদের এই ভিডিওটি অন্তত শেয়ার দিন। যদি আপনার থেকে মনে হয় যে আপনি পারবেন না, আপনার পক্ষে সম্ভব না টাকা দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করার, অন্তত শেয়ার বাটনে একটি ক্লিক করে কিন্তু আমরা তার এই ছোট্ট উপকারটি করতে পারি। ধন্যবাদ।